আমরা ঘটা করে পরিবেশ দিবস পালন করি। পরিবেশ রক্ষা করা উচিত, এই ধরনের সচেতনতা বৃদ্ধি হয় এতে। এটা অত্যন্ত ভালো জিনিস, ভালো কাজ, এবং খুব আশার কথা যে প্রচুর মানুষ এতে যোগদান করছেন, এগিয়ে আসছেন এবং সচেতনতা বাড়ছে। কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি অত্যন্ত প্রাচীন। এই প্রাচীন সংস্কৃতিতে বহু প্রাচীন যুগে মুনি ঋষিরা যে সময় পরিবেশ দূষণের লেশমাত্র ছিল না, পৃথিবীতে ছিল সবুজ অরণ্যানী আর নীল আকাশ, নদীর জল সব কিছু ছিল দূষণমুক্ত, তখন আমাদের মুনি ঋষিরা পরিবেশ রক্ষার কথা বলে গেছেন, গাছ কাটার বিরুদ্ধে কথা বলে গেছেন। এই নিয়ে কিছু আলোচনা। প্রথমেই বলি যে অতি প্রাচীন যুগে আমাদের ভারতীয় সভ্যতার, ভারতীয় সমাজের একটা বড় কর্ম হতো যজ্ঞকে নিয়ে। যজ্ঞ কেন্দ্রিক আমাদের বিভিন্ন রকম কর্ম উপচার ছিল। সেই যজ্ঞের জন্য প্রয়োজন হতো একটি বড় যূপকাষ্ঠের, একটি বড় গাছের দরকার হতো। যজ্ঞের নিমিত্ত এই কাজটি করতেই হতো। সেখানে গিয়ে যিনি গাছ কাটবেন, কাঠুরিয়া, প্রথমে সেই বৃক্ষ দেবতাকে প্রণাম করে তার উদ্দেশ্যে প্রার্থনা করতেন, হে বনস্পতি, তুমি শত শাখা প্রশাখায় বিকশিত হও এবং আমাদেরও বিকশিত করো। বলা হচ্ছে নিজের প্রয়োজনের অতিরিক্ত একটি পাতাও না তুলতে। অথর্ববেদে এসে আবার আমরা পাচ্ছি যে আমরা ভূমির পুত্র, পৃথিবী আমাদের মাতা। অর্থাৎ কতখানি নিজেকে প্রকৃতির সঙ্গে যুক্ত রাখার মানসিকতা সেই যুগে ছিল। এর পরবর্তীতে আমরা বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত সমস্ত জায়গাতে বৃক্ষরোপণের গুরুত্ব আমরা পাচ্ছি। মহাভারতে পিতামহ ভীষ্ম অনুশাসন পর্বে যুধিষ্ঠিরকে বলছেন, বৃক্ষরোপণকারীর মহা কল্যাণ হয়, একটি বৃক্ষ রোপণ করলে তিনি স্বর্গের পথ সুগম করেন। বৃক্ষ, গুল্ম, লতা, বল্লী, তক্সার এবং তৃণ, এই 6 ভাগে বৃক্ষরাজি বিভক্ত। বলা হচ্ছে যদি কেউ একটি তৃণও রোপণ করে, অর্থাৎ একটি ঘাসও যদি কেউ লাগায়, তিনিও মহাপুণ্যের ভাগীদার হন। একটু বলি যে এই বৃক্ষ জাতিকে 6 ভাগে ভাগ করা হয়েছে। হয়তো সবার এই শব্দগুলোর অর্থ পুরোপুরি বোঝা গেল না। বৃক্ষ মানে হচ্ছে বড় গাছ, যেগুলোকে আমরা অনেক সময় বনস্পতি বলি। গুল্ম হচ্ছে তার চাইতে ছোট নরম কাঠ, একটু বৃদ্ধি এদের কম থাকে, যেরকম জবা, এই সমস্ত গাছ হচ্ছে গুল্ম গাছ। এরপরে লতা এবং বল্লী। অভিধানে লতা এবং বল্লী সমার্থক বলা হলেও এইখানে লতা এবং বল্লী পৃথক বলা হচ্ছে এবং একটু পার্থক্য দেখানো হচ্ছে। আমার ধারণা লতা বলতে একেবারেই নরম, আর বল্লী ঈষৎ শক্ত, যা গাছকে বেয়ে ওঠে, যার মধ্যে সামান্য কিছু কাষ্ঠল পদার্থ থাকে এবং দড়ির মতো ব্যবহার করা যায়, সেটি হচ্ছে বল্লী। তো বৃক্ষ, গুল্ম, লতা, বল্লী এবং তক্সার এবং তৃণ। তক্সার মানে হচ্ছে যাদের ত্বকই সার, অর্থাৎ বাঁশ, বেত, এগুলি হচ্ছে তক্সার।
আধুনিক পরিভাষাতে হয়তো বাঁশ তৃণ পর্যায়ের পড়ে, কিন্তু প্রাচীন পরিভাষাতে বাঁশ বা আমাদের ভারতীয় পরিভাষাতে এটিকে তকসার বলা হয়েছে। তো এই 6 রকমের বৃক্ষরাজিকে ভাগ করা হয়েছে। যাই হোক, মহাভারতের পরবর্তী যখন পুরাণ কাহিনী আসছে, বিভিন্ন পুরাণে সেখানেও গাছ লাগানোর কথা বলা হয়েছে এবং বৃক্ষরোপণ তার জন্য একটা বিরাট আয়োজনের ব্যবস্থা আছে। বৃক্ষরোপণ কিভাবে করতে হয়, বৃক্ষরোপণের নানা উপচার, এগুলির বর্ণনা আছে। মৎস্যপুরাণ অধ্যায় 59 এবং পদ্মপুরাণ সৃষ্টিখণ্ড অধ্যায় 28, এই 2 জায়গাতে বৃক্ষরোপণের কথা বলা আছে। আমি পদ্মপুরাণ থেকে সংক্ষেপে কিছু বলছি, খুবই আকর্ষক এগুলি। এখানে কোন বৃক্ষ লাগানোর কি ফলাফল হয় সেটা বলা আছে। এগুলো আলোচনা সাপেক্ষ, তর্ক সাপেক্ষ, সেই বিষয়ে আমি যাচ্ছি না। যেটুকু পদ্মপুরাণে পাচ্ছি আপনাদের শোনাই। বলা হচ্ছে, একটি অশ্বত্থ গাছ আপনাকে 1000 পুত্রের ফল দেবে। অশ্বত্থ গাছে আপনি ধনবান হবেন। অশ্বত্থ গাছ আপনার রোগ নাশ করে। অশোক বৃক্ষ লাগালে শোক দূর হয়। অঙ্কল বৃক্ষে বংশবৃদ্ধি হয়। অঙ্কল বৃক্ষ মানে হচ্ছে আশফল, আজকাল দেখা যায় না এই গাছটা। পাকুড় গাছ লাগালে যজ্ঞের ফল পাওয়া যায়। খয়ের গাছ লাগালে স্বাস্থ্য ভালো থাকে। নিম গাছ লাগালে সূর্যদেব খুশি হন। পলাশ গাছে ব্রহ্মলাভ হয়। আর জাম গাছ লাগালে কন্যা সন্তানের প্রাপ্তি হয়। শ্রীবৃক্ষ অর্থাৎ বেল, বেল গাছ লাগালে দেবাদিদেব মহাদেব তুষ্ট হন। আর রক্ত লোধ্র মানে যাকে চলতি কথায় লোধরা বলে, ত্বকের পক্ষে খুব ভালো। অনেক কিছু রূপচর্চার যে সমস্ত ক্রিম ইত্যাদি লোধরা থেকে প্রস্তুত হয়। এই রক্তলোধ্র রোপণে দেবী পার্বতী সন্তুষ্ট হন। তো এরকম বৃক্ষরোপণ সম্পর্কে বেশ ভালো ভালো কথা বলা আছে। এবং সব শেষে বলি, বৃক্ষায়ুর্বেদ বলে একটি গ্রন্থ রচিত হয়েছিল দ্বাদশ শতকে। এই গ্রন্থ একটি সংকলন, পূর্বতন গ্রন্থেরই সংকলন, যেখানে আপনারা যারা বাগান করার শৌখিন কিংবা ঘরে কিছু ফলের গাছ এই সমস্ত লাগাতে চান, ভারতীয় বৃক্ষ, ভারতীয় পদ্ধতিতে কিভাবে এগুলোকে লাগানো যায়, পরিচর্যা করা যায়, এবং গাছেও যদি রোগ আক্রমণ হয় বা বিভিন্ন প্রকার পোকামাকড়ের আক্রমণ হয়, সেগুলি থেকে কিভাবে গাছকে সুস্থ রাখা যায়, তারও বিশদ বিবরণ এই বৃক্ষায়ুর্বেদ বইটিতে উল্লেখ আছে। এটি দেখতে পারেন যারা গাছ লাগানোর শৌখিন। এই বৃক্ষায়ুর্বেদ গ্রন্থ থেকে একটি অত্যন্ত সুন্দর শ্লোক দিয়ে আজকের এই ভিডিও আমি শেষ করব। শ্লোকটি হচ্ছে, 10 কূপ সমা বাপি, 10 বাপি সম হ্রদ, 10 হ্রদ সম পুত্র, 10 পুত্র সম দ্রুম। অর্থাৎ 10টি কুয়োর সমান হচ্ছে একটি পুকুর, 10টি পুকুরের সমান হচ্ছে একটি হ্রদ, 10টি হ্রদের সমান হচ্ছে একটি সন্তান, এবং 10টি সন্তানের সমান হচ্ছে একটি বৃক্ষ। এখানে পুত্র অর্থে সন্তান, কেউ অন্যরকম মানে করতে যাবেন না যে কন্যা কি ফেলনা। দেখুন, একটু আগে পদ্মপুরাণ থেকে বললাম যে জাম গাছ লাগালে কন্যা প্রাপ্তি হয়, জাম গাছ লাগানোর উপদেশ দেওয়া হচ্ছে। আসলে এই সমস্ত শব্দগুলো গৌরবার্থে ব্যবহার হয়। এখানে পুত্র বলতে পুত্র এবং কন্যা উভয়ই বোঝায়। এই কামনা করি পরিবেশ ভালো থাকুক, দূষণমুক্ত থাকুক, সবুজ অরণ্যে ভরে উঠুক পৃথিবী,
এই পরিবেশের সমস্ত প্রাণীকুল সবাই ভালো থাকুক। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি।